আচ্ছা, চলুন তো এই দারুণ ইন্টারেস্টিং টপিকটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। স্ট্রিং থিওরির নামটা শুনলেই কেমন যেন একটা কঠিন জটিল ব্যাপার মনে হয়, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো এর আসল আইডিয়াগুলো কিন্তু অবাক করার মতোই সহজ। আর এটা বোঝার আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে একটা মিল বা সাদৃশ্যের মধ্যে। বলতে পারেন ফিজিক্সের একটা ছন্দ, যা আমাদের চেনা জানা ধারণার সাথে স্ট্রিংয়ের ওই অদ্ভুত দুনিয়ার একটা ব্রিজ তৈরি করে দেয়। চলুন তাহলে ফিজিসিস্টরা যে দারুণ একটা মিল খুঁজে বের করেছেন সেটা দিয়েই শুরু করা যাক। একটু কল্পনা করুন তো, বিজ্ঞানীরা কোয়ান্টাম গ্র্যাভিটির একটা থিওরি বানানোর চেষ্টা করছেন, কিন্তু কাজটা সহজ করার জন্য পুরো ব্যাপারটাকে শুধু একটা মাত্রায়, মানে ধরুন একটা সরল রেখার মতো করে ভাবছেন। আর ঠিক এখানেই একটা অবাক করা কানেকশন বেরিয়ে আসে। দেখা গেল ওই সহজ একমাত্রার গ্র্যাভিটি থিওরিটা ম্যাথমেটিক্যালি ঠিক যেন স্পেস টাইমে ছুটে চলা একটা কণার থিওরির মতোই। এই যে মিলটা, এটা কিন্তু আমাদের চেনা কণার ফোর্স নিয়ে একদম নতুন করে ভাবার একটা রাস্তা খুলে দেয়। মানে স্ট্যান্ডার্ড ফিজিক্সে আমরা যখন দেখি দুটো কণা একে অপরের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, সেটা বোঝানোর জন্যে ফাইনম্যান ডায়াগ্রাম বলে একটা জিনিস ব্যবহার করি। দেখতে এগুলো একদম সহজ সরল গ্রাফের মতো, কতগুলো লাইন দিয়ে আঁকা। প্রত্যেকটা লাইন আসলে সময় আর স্থানের মধ্যে দিয়ে একটা কণার চলার পথটা দেখায়। বেশ, তাহলে কণা হলো একমাত্রার লাইন। এবার চলুন পরের ধাপে যাই। কি হবে যদি আমরা এই একই আইডিয়াটাকেই এক মাত্রা থেকে বাড়িয়ে 2 মাত্রায় নিয়ে যাই? আর এটাই হলো স্ট্রিং থিওরির একেবারে গোড়ার কথা। এখানে একটা পয়েন্টের মতো কণা একটা 1D লাইন তৈরি করে না, বরং একটা ছোট্ট 1D স্ট্রিং বা সুতো চলার পথে একটা 2D তল বা সারফেস তৈরি করে। এটাকে বলা হয় ওয়ার্ল্ড শিট। এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এই ভিজুয়াল পরিবর্তনটা। মানে কণার ছবিতে যেখানে দুটো লাইন এসে একটা কোণা তৈরি করে, স্ট্রিংয়ের বেলায় সেই তীক্ষ্ণ কোণাগুলো আর থাকে না। তার বদলে দুটো সারফেস খুব মসৃণভাবে একসাথে জুড়ে যায়। ভাবা যায় শুধু এই একটা ছোট্ট পরিবর্তন, লাইন থেকে সারফেসে চলে আসা, এটাই মডার্ন ফিজিক্সের দুটো বিশাল সমস্যার কি দারুণভাবে সমাধান করে দেয়। চলুন প্রথম সমস্যাটা নিয়ে কথা বলি, অর্থাৎ গ্র্যাভিটিকে প্রকৃতির বাকি ফোর্সগুলোর সাথে এক সুতোয় গাঁথার সমস্যা। ব্যাপারটা হলো স্ট্রিং থিওরির গণিতটা কষতে গেলেই দেখা যায় যে কণাটা গ্র্যাভিটি বা মহাকর্ষ বল বহন করে, মানে গ্র্যাভিটন, সেটা নিজে থেকেই অটোম্যাটিক্যালি থিওরির মধ্যে চলে আসে। এটাকে বাইরে থেকে যোগ করতে হয় না। এটা এই থিওরির একটা অবিচ্ছেদ্য অংশ। এবার আসা যাক দ্বিতীয় বড় জয়ের কথায়, ইনফিনিটি বা অসীমকে দূর করার ব্যাপারটা। কোয়ান্টাম গ্র্যাভিটি থিওরিগুলোতে এই গাণিতিক ইনফিনিটি একটা বিশাল মাথা ব্যথার কারণ। দেখুন, কণা ফিজিক্সে ডায়াগ্রামের মধ্যে যে লুপগুলো থাকে সেগুলো সংকুচিত হতে হতে একেবারে একটা 0 সাইজের বিন্দুতে পরিণত হতে পারে, আর সেখানেই ক্যালকুলেশনে চলে আসে অসীম, মানে একটা অর্থহীন উত্তর। কিন্তু স্ট্রিং থিওরি এই সমস্যাটাকেই গোড়া থেকে বাদ দিয়ে দেয়। আর সমাধানটা কি সুন্দর দেখুন, একটা স্ট্রিং লুপ দেখতে অনেকটা ডোনাটের মতো, যেটাকে টোরাস বলা হয়। এখন একটা ডোনাটের মাঝখানের গর্তটা তো আর চেপে শূন্য করে দেওয়া যায় না, তাই না? ঠিক এই কারণেই স্ট্রিং লুপগুলো কখনো একটা বিন্দুতে কোলাপস করে না। আর ইনফিনিটির সমস্যাটাও খুব সুন্দরভাবে এড়িয়ে যাওয়া যায়। শুধু এই দুটো সমস্যার সমাধানই নয়, স্ট্রিং থিওরি আমাদের স্থানকাল বা স্পেস টাইমের ধারণাটা নিয়েই একেবারে নতুন করে ভাবতে শেখায়। এই থিওরি বলছে স্পেস টাইমকে আমরা যেভাবে দেখি, মানে মহাবিশ্বের একটা মঞ্চের মতো, সেটা হয়তো এর আসল রূপ নয়। এটা আসলে কোনো মৌলিক জিনিস নাও হতে পারে। মানে স্পেস টাইম কোনো স্থির মঞ্চ নয় যেখানে সবকিছু ঘটছে, বরং এটা নিজেই হয়তো অভিনেতাদের একজন, যা স্ট্রিং থিওরির আরও গভীর কোনো নিয়ম থেকে তৈরি হয়েছে। আর এটা এমন অনেকগুলো সম্ভাব্য বাস্তবতার মধ্যে শুধু একটা। এই প্রশ্নটা আমাদের মহাবিশ্বের আসল সত্যিটা নিয়ে একটা গভীর ভাবনার মধ্যে ফেলে দেয়। যদি স্পেস টাইমটাই একটা বিভ্রম হয়, তাহলে আসল সত্যিটা ঠিক কী?